স্বাধীন সার্বভৌম একটি দেশ বাংলাদেশ। জনসংখ্যার বিচারে সারা বিশ্বের মধ্যে এই দেশের অবস্থান অষ্টম। স্বাধীনতার পরবর্তী সময়ে দেশের প্রধান সমস্যা ছিল জনসংখ্যাধিক্য এবং দেশের জনসংখ্যা নীতিতে কখনো ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, আবার কখনো একটি সন্তানই যথেষ্ট। এই জনসংখ্যা ক্রমাগত হারে বাড়ছে, কিন্তু এই জনসংখ্যাকে আমরা কতটুকু জনসম্পদে পরিণত করতে পারছি কিনা সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে সামনে। আজ বিশ্ব জনসংখ্যা দিবস 2024 উপলক্ষে চ্যানেল আইয়ের একটি বিশেষ আয়োজন আলোচনা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ইফাতারা ইরা এবং আজকের আয়োজনে আমাদের আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন দেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা এবং এসএমসি এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তসলিম উদ্দিন খান। স্বাগত আপনাদের। ধন্যবাদ আপনাকে। শুরুতেই যেহেতু জনসংখ্যা দিবসকে ঘিরে আমাদের আজকের এই আয়োজন, শুরুতেই প্রশ্ন করতে চাই ফেরদৌস আরা আপা আপনার কাছে, একজন শিল্পী হিসেবে বাংলাদেশের এই ক্রমবর্ধমান জনসংখ্যাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখো, বাংলাদেশ সমগ্র বিশ্বে সব ক্ষেত্রে কিছু না কিছু এমন অবদান রেখেছে। খুব ছোট দেশ হতে পারে, অনেক কিছুতেই কিছু কিছু ঐতিহাসিক রূপরেখা টেনেছে। সেটা শুরু থেকে আজ অবধি যদি বলি, বাংলাদেশের বাঙালিরা শিক্ষাগত যোগ্যতায় যাই থাকুক, তারা যে এককভাবে বাঙালি আনায় একই চিত্তে বাংলাদেশকে স্বাধীন করা এবং বাংলাদেশকে স্বাধীনতা রক্ষা করা, সেই সাথে আর যা কিছু কল্যাণকর সব কিছুর মধ্যেই তাদের ভাষাকে যদি বলি, ভাষার ক্ষেত্রেও তারা যে অবদান রেখেছে, বাংলা ভাষাকে আজকে যেই অবস্থানে নিয়ে এসেছে, এগুলো সবই ঐতিহাসিক কিছু না কিছু বিশাল কিছু করা। তা আমি বলবো আজকে এই জনসংখ্যা দিবসে এরকম একটি দিনে বাংলাদেশ শুধুমাত্র এই সংখ্যাধিক্য এটা বলে দিলেই চলবে না। এখন কিন্তু সচেতন হবার দিন এসেছে, আর এই সময়টাতেই আবারও ঘুরে দাঁড়াবার সময়। আমাদের দেশের এই জনসংখ্যা, ক্রমবর্ধমান জনসংখ্যাকে দুটি সন্তানই যথেষ্ট বা একটি সন্তানই যথেষ্ট বলে দিলেই শুধু চলবে না, যদি প্রত্যেকে নিজে নিজে সচেতন হয়ে ওঠে আর কিছুই কাউকে বলে দিতে হবে না। তাতে করে সব কিছু ব্যালেন্সড হবে। আমার একটি মাত্র কথা, সেটা হচ্ছে ভারসাম্য রক্ষা করা এবং সচেতনতা বৃদ্ধি। ওই ভারসাম্য ওই সচেতনতা দিয়েই আসবে। অনেক ধন্যবাদ আপা। এই পর্যায়ে আমরা চলে যেতে চাই তসলিম উদ্দিন খান আপনার কাছে। আমার প্রশ্নটি হলো, এবছরের বিশ্ব জনসংখ্যা দিবসের থিম হচ্ছে এমব্রেসিং দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ডেটা টুয়ার্ডস আ রিজাইলেন্ট অ্যান্ড ইকুইটেবল ফিউচার ফর অল, যার ভাবানুবাদ করলে দাঁড়ায় অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ করি। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই থিমটাকে আপনি কতটুকু সময় উপযোগী বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ, এটা সার্বিকভাবে সারা বিশ্বের জন্য এই থিমটা, কিন্তু এই থিম বাংলাদেশের জন্য আরও বেশি প্রযোজ্য। আপনি পরিবার পরিকল্পনা কর্মসূচি বলেন, জনসংখ্যা ব্যবস্থাপনা কথা বলেন, এই সব কিছুর সাথে এই থিমটা জড়িত। অর্থাৎ আমরা যে সিদ্ধান্ত নিব, আমাদের যে পরিকল্পনা থাকবে পপুলেশনের ব্যাপারে, পপুলেশন ম্যানেজমেন্টের ব্যাপারে, সেখানে আমাদের তথ্য উপাত্ত যেটা থাকবে সেটা ইনক্লুসিভ হতে হবে। একটা এক্সাম্পল আমি দিই ইনক্লুসিভ ইনফরমেশনের, সেটা হলো একটা পপুলেশনের কিন্তু বিভিন্ন বিভক্তি থাকে। ইয়াঙ্গার পপুলেশন থাকে, এইজিং পপুলেশন থাকে, সেখানে আপনার ম্যারিড উম্যান অফ রিপ্রোডাক্টিভ এজ আর একটা গ্রুপ পপুলেশন, অ্যাডোলেসেন্ট আর একটা পপুলেশন গ্রুপ, তারপরে জিওগ্রাফিক্যাল যে ডিফারেন্স আছে, বিভিন্ন ডিভিশনে যারা বাস করে তাদের মধ্যে একটা ডিফারেন্স থাকে। এই যে সবার ইনফরমেশন নিয়ে আপনি যদি ইনক্লুসিভ থাকে, অর্থাৎ সবাই ইনফরমেশন আপনার পরিকল্পনা যেটা কার্যক্রম করবেন পপুলেশন ম্যানেজমেন্টের, সেখানে যদি সবগুলো ইস্যু কনসিডার করে আপনি যদি সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্তটাই আপনার জাতীয় পর্যায়ে আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা পূরণে সহজতর হবে। সেই জন্য আমরা বলি যে ইনক্লুসিভ পপুলেশন এবং ইনক্লুসিভ ইনফরমেশন, এবং এই ইনফরমেশনটা হওয়া উচিত যথার্থ, অর্থাৎ সেখানে গুণগত ইনফরমেশন থাকতে হবে, যথার্থভাবে ইনফরমেশনটা সংরক্ষণ করতে হবে, সংগ্রহ করতে হবে, সেখানেও যাতে করে ভুলভ্রান্তি কম থাকে। আমরা সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই রকম তথ্য যদি আমাদের
সামনে থাকে তাহলে আমাদের জন্য পরিকল্পনা প্রণয়নে অনেক সহজ হবে। একদমই তাই। এবং আমরা যদি আমাদের এসডিজির কথা বলি, সেখানেও কিন্তু যদি আমরা সকলকে একসাথে অন্তর্ভুক্ত করতে পারি এবং সামগ্রিকভাবে চিন্তা করে উন্নয়নের দিকে অগ্রসর হই, তবে কিন্তু আসলে আমরা এসডিজি লক্ষ্যমাত্রাগুলো অর্জন করতে পারবো। আবারও ফিরে যাচ্ছি ফেরদৌসা আপা আপনার কাছেই। স্যার বললেন যে উইমেন, মেন, অ্যাডোলেসেন্ট অ্যান্ড হোয়াট এভার অল কাইন্ড অফ পপুলেশন। তো আমরা যদি বাংলাদেশের জনসংখ্যার কথা বিবেচনা করি, বাংলাদেশের জনসংখ্যার মোট জনসংখ্যার অনেক অংশটাই কিন্তু জুড়ে আছে নারী এবং কিশোরী। এই বিশাল একটা জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পুষ্টির যদি অবস্থা আমরা চিন্তা করতে চাই, তাহলে এই অবস্থার উন্নয়নে কি কি ভূমিকা নেওয়া উচিত বা কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন? আমার কাছে তো মনে হয় যে একজন নারী একটি শুধু পরিবার নয়, সমাজকে, দেশকে, জাতিকে, রাষ্ট্রকে উন্নতির চরম শিখরে এনে দিতে পারে। কি কারণে? সেই নারীরই পরবর্তী যেই তারা যখন ছোট্ট থাকে শিশু, তারপরে তারা একটু কিশোর কিশোরী হলো এবং তারপরে তার বিয়ে শাদী এবং তার সন্তান সন্ততি, এই সবটাই সম্ভব যখন তিনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন। তিনি শিক্ষাটি দেবেন সঠিকভাবে, বাচ্চাদেরকে গড়ে তুলবেন এবং এই বাচ্চারাই একসময় এই নানান ধরনের কর্মকাণ্ডে নিজেকে জড়াবে, সচেতন হবে এই দেশকে, এই জনসংখ্যাকে নিয়ে কাজ করতে। তো এর মধ্যে যেই কথাটি তাসলিম ভাই বললেন সেটি হচ্ছে যে উনি ইনফরমেশনের কথাটি বলছেন। আমার মনে হয় যে ইনফরমেশন হচ্ছে সবচেয়ে বড় শক্তি, পাওয়ার, যেটা আপনার যে কোনো জায়গায় তাদের অবস্থানকে সুদৃঢ় করতে সুবিধা দেয়। এই ইনফরমেশন এবং সচেতন হওয়া দুটো কিন্তু পারস্পরিক জড়িয়ে আছে। ডেফিনেটলি। এবং আমরা জানি, আমরা যদি নেপোলিয়ন বোনাপার্টের কাছেই যাই, তিনি বলেছেন তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমরা তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দিব। অর্থাৎ এখানে মায়ের ভূমিকাটা অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি, একটা চেইন সৃষ্টি করছে প্রজন্ম থেকে প্রজন্মের কাছে। অনেক ধন্যবাদ আপা। আবারও ফিরে যাচ্ছি তসলিম উদ্দিন খান আপনার কাছে। আপা যেটি বললেন কিশোর কিশোরীর কথা, এই কিশোর কিশোরীকে ঘিরেই আরও একটি কোয়েশ্চেন আমার আছে, সেটি হলো বাংলাদেশে মোট জনসংখ্যার 31% কিন্তু কিশোর কিশোরী এবং তরুণ জনগোষ্ঠী। এবং জনসংখ্যার বিজ্ঞানীদের মতে জনমিতিক সুবিধা, যেটাকে আমরা বলছি ডেমোগ্রাফিক ডিভাইডেন্ট, এই যে জনমিতিক সুবিধা, এটা যদি আমরা পেতে চাই তাহলে এই তরুণ প্রজন্মকে শিক্ষা এবং প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। কেননা এখন চতুর্থ শিল্প বিপ্লব চলছে, তাই প্রযুক্তিতে আমাদের সকলকেই দক্ষ হিসেবে গড়ে উঠতে হবে। এই বিষয়ে আপনার মতামত বা পরামর্শ যদি থেকে থাকে। আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। আজকের এই আমি ভাবছিলাম আমাদের এই আলোচনাটা, দেখেন একজন অত্যন্ত স্বনামধন্য শিল্পীও আমাদের সাথে আছেন। অর্থাৎ আমরা যারা এই সেক্টরে পাবলিক হেলথ এবং পপুলেশন সেক্টরে কাজ করি, এর বাইরেও কিন্তু সবার একটা দায় দায়িত্ব আছে এই সচেতনতা ক্রিয়েট করার জন্য সব কিছু নিয়ে। আমি যে কথাটা আপনার যেটা প্রশ্ন সেটা হলো যে বাংলাদেশে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাকে বলে এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্টের রেজাল্ট কি। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হলো আমরা তো একটা সাকসেসফুল পপুলেশন প্রোগ্রাম, ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামস ইমপ্লিমেন্ট করে আসছি না। আমাদের 100 জন দম্পতির মধ্যে এখন 64 জন দম্পতি পরিবার পরিকল্পনার কোনো না কোনো পদ্ধতি ব্যবহার করে। তো এই যে একটা সাফল্য, এই সাফল্যের প্রেক্ষিতে যে জিনিসটা আসে সেটাকে বলে পপুলেশন ট্রানজিশন। অর্থাৎ এক সময় আস্তে আস্তে ইয়াঙ্গার পপুলেশন বেশি হয় এবং ওল্ডার পপুলেশন কম থাকে। বেসিক ডেফিনেশন হলো ডেমোগ্রাফিক ডিভিডেন্টের, যারা সক্ষম, যারা কর্মক্ষম, একটা সোসাইটিতে কর্মক্ষম পপুলেশন বেশি থাকে অপেক্ষাকৃত যারা ডিপেন্ডেন্ট পপুলেশন তার থেকে। আমরা কিন্তু এই অবস্থার মধ্যে আছি এবং এই অবস্থা সাধারণত 30 থেকে 40 বছর কন্টিনিউ করে। আমাদের জন্য এখন তো 2024-এ আছি, এটা 2035 হাইয়েস্ট বা 2037-এর মধ্যে শেষ হবে। এই সময়টা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কেন? এক সময় ডিপেন্ডেন্টের চাইতে কর্মক্ষম মানুষ আমাদের দেশে বেশি থাকবে। ওই যে বললেন ইয়াঙ্গার জেনারেশন। তাহলে আমাদের কাজটা কি? আমাদের কাজ হলো তাদেরকে ক্যাপাবল করে গড়ে তোলা, তাদেরকে প্রোডাক্টিভ করা, তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট জানি তাদের সাথে থাকে, তাদেরকে ইকোনমিতে সম্পৃক্ত করা, তাদেরকে কাজের ব্যবস্থা করা,
যাতে করে আমাদের ইকোনমির একটা লেভেল পর্যন্ত আমরা চলে যেতে পারি আগামী 10-15 বছরের মধ্যে। এইভাবে যদি আমরা যেতে পারি তাহলে আমরা কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত গোল, যে আমাদের ফিনান্সিয়াল একটা অন্য ভিন্ন রকমের অবস্থায় চলে যাব, আমরা মধ্য ইনকামের দেশ হব, এই সব কিছুতে কিন্তু এইটা ক্যাপিটালাইজ করতে হবে এবং এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের সাফল্য ত্বরান্বিত হবে। সর্বোপরি উন্নয়নশীল বাংলাদেশ থেকে মধ্যমের দেশে যেতে গেলে আমাদের কারিগরি শিক্ষার এই প্রতি বিশেষ ডিভিডেন্ড, পপুলেশন গুরুত্ব ডিভিডেন্ড, আরোপ করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আবারও ফিরে যাচ্ছি ফেরদৌসা আপা আপনার কাছে। কিশোর কিশোরীকে ঘিরেই আরও একটি প্রশ্ন আপনাকে করতে চাই, কেননা আমাদের জনসংখ্যার 1/3 কিশোর কিশোরী। বিশ্ব জনসংখ্যা দিবসে তরুণ প্রজন্ম অর্থাৎ কিশোর কিশোরী যারা আছে তাদের প্রতি আপনার মেসেজ বা বার্তা কি থাকবে? সত্যি কথা বলতে কি, একটি পরিবার যখন তার সন্তান সন্ততি বেড়ে ওঠার ক্ষেত্রে সচেতন থাকে, শিক্ষার এবং ইনফরমেশন দেয়, এভাবে সে শক্তিশালী হয়ে বেড়ে ওঠে। আর সেখান থেকেই তাদের এই বেড়ে ওঠাটা পরবর্তীতে পুরো জাতির উপরে প্রভাব পড়ে। তো আমি বলবো কিশোর থেকেও কিশোরীর সংখ্যার আধিক্য বেশি বাংলাদেশে। আমি জানি না এটা কি কাছাকাছি, কিন্তু কাছাকাছি, কিন্তু কিশোরী বেশি। তো এই ক্ষেত্রে আমি শুধু বলবো ওই যে কথা ওইটাই ঘুরে ঘুরে আসবে, সব কিছুর পেছনে মাই হচ্ছে একজন সংসারের সেই মানুষটি, মানে সেই মেয়েটি, সেই মহিলাটি, তিনি পারেন এই জাতির গড়ে ওঠার পেছনে বা তার পরিবারকে সেই জায়গায় সচেতন করার পেছনে তার একটা বিরাট ভূমিকা রয়েছে। অফকোর্স বাবার কথাটাও আমি এই সাথে জুড়ে দিতে চাই। পুরো ব্যাপারটাই হচ্ছে যে আপনি কিভাবে দেখতে চান আপনার এই ভবিষ্যৎকে আপনি এইভাবে দেখতে চান যে আপনি আপনার সংসার যেভাবে গুছিয়ে নিয়ে ভেবে চিনতে স্টেপগুলো ফেলবেন, ঠিক একই পদ্ধতিতে সমাজেও তারা তাদের পদক্ষেপ এভাবেই নেবে এবং এভাবে কিন্তু এক ধরনের রিলে রেসের মতো। তো আমি মনে করি যে পুরো জিনিসটাকেই ব্যালেন্স হতে হবে। খুব আধিক্য হয়ে গেলে যে এটা খুব ব্যালেন্স হবে তা নয়, আবার কমে গেলেও ব্যালেন্স হলো না। তো এই পুরো বিষয়টা কি জনসংখ্যা দিবসে এটাই একটা বিরাট ব্যাপার যে একটা ব্যালেন্সড দেশ বাংলাদেশ। চমৎকার। আবারও ফিরে যাচ্ছি তসলিম উদ্দিন খান আপনার কাছেই। এসএমসি এক্ষেত্রে যে পরিবার পরিকল্পনা সামগ্রীগুলোর কথা যদি আমরা চিন্তা করি, সরকারের পাশাপাশি কিন্তু প্রাইভেট সেক্টরও এগুলোর অ্যাভেলেবিলিটি বাড়ানোর জন্য কাজ করছে। সেক্ষেত্রে পরিবার পরিকল্পনা কিংবা মা ও শিশু স্বাস্থ্য কিংবা পুষ্টি সেক্টরে এসএমসির যে ভূমিকাটা, এই ভূমিকা সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। ধন্যবাদ আপনাকে। আসলে পরিবার পরিকল্পনা কর্মসূচি বাংলাদেশে শুরু হয় কিন্তু স্বাধীনতোত্তর, এবং এই সময় থেকে দীর্ঘ প্রায় 50 বছর এসএমসি সরকারের পাশাপাশি বেসরকারিভাবে আমরা সম্মিলিতভাবে কাজ করছি এই পরিবার পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে। এবং পরিবার পরিকল্পনার ইতিহাস আজকে কিন্তু একটা সাফল্যের ইতিহাস। বাংলাদেশে যে পরিবার পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে, এতে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা তার প্রায় কাছাকাছি আছে, সামান্য একটু ডিফারেন্স আছে, সেটা হয়তো কয়েকদিনের মধ্যে হয়ে যাবে, আর বেশি দিন। এটা কি বলে ডিফারেন্স আছে বলে মনে হয়? অত্যন্ত ভালো প্রশ্ন করেছেন। সবথেকে বড় যে ইন্ডিকেটর সেটা হলো টোটাল ফার্টিলিটি রেট, অর্থাৎ একজন প্রজননকালীন মহিলা তার রিপ্লেস করবে আরেকজন মহিলা দিয়ে। ওই সময় মহিলাদের প্রতি মহিলার সহিংসতা দূর করতে হবে। না, এটা প্রায় আমরা কাছাকাছি পৌঁছে গেছি। আমরা এটা হলো 2.3 এখন টোটাল ফার্টিলিটি। এইটাকে 2.1 করলে আমরা আমাদের রিপ্লেসমেন্ট লেভেলে চলে যাব, অর্থাৎ আমাদের পপুলেশন একটা স্টেবল অবস্থার মধ্যে চলে আসবে। কিন্তু এইটা একটা দিক। তো এইটা করতে প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর একসাথে, আমি সরকারি প্রচেষ্টাকে সবসময় সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এই কারণে সরকার এই সুযোগটা দিয়েছে যে প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর একসাথে কাজ করার। এই জন্য এসএমসি এখন অত্যন্ত বড় একটা অংশীদার। বাংলাদেশে কন্ট্রাসেপটিভ যেটা ব্যবহৃত হয় পরিবার পরিকল্পনা পদ্ধতি, তার একটা বড় অংশ কিন্তু এই সোশ্যাল মার্কেটিং কোম্পানি সারা দেশে এনশিওর করে বিভিন্ন
কমার্শিয়াল এবং সোশ্যাল যে সার্ভিস ডেলিভারি আউটলেট আছে তার মাধ্যমে। এইটা করতে পেরেছি কারণ সরকার সহায়তা করেছে, সরকার আমাদেরকে সমর্থন করেছে। তো বাংলাদেশ কিন্তু বিশ্বের অন্যান্য দেশের কাছে একটা মানে অনুকরণীয় দৃষ্টান্ত এক্ষেত্রে, যে প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর একত্রে কাজ করেছে। শিশু মৃত্যুর ক্ষেত্রেও কিন্তু এসএমসির একটা বিরাট ভূমিকা আছে। ওআরএস এর নাম কিন্তু আপনারা সবাই জানেন, এবং এইটা ডায়রিয়াল ডিজিজ চিলড্রেন আন্ডার 5 এটা কিন্তু 1 নাম্বার কিলার ডিজিজ ছিল, সেখান থেকে অনেক নিচে নেমে এসেছে এই ওআরএস এর জন্য, কিন্তু সেইটা একটা আছে। সুতরাং আমরা দেখতেই পাচ্ছি আমাদের পরিবার পরিকল্পনা এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে এসএমসি একটি বড় ভূমিকা পালন করছে, সুস্বাস্থ্যের নিয়ন্ত্রণে। সুস্বাস্থ্য আপনি যেটা বললেন, কারণ এর সাথে আরো আছে প্রেগন্যান্সি কেয়ারের জন্য আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট রয়েছে, তাদের নিউট্রিশনের অবস্থা যাতে করে প্রেগনেন্ট মাদের ভালো থাকে। শিশুদের নিউট্রিশনের জন্য আমরা কাজ করি। আজকে মাদের কথা যেহেতু আসলো, স্যানিটারি ন্যাপকিন, আমাদের স্যানিটারি ন্যাপকিনটা কিন্তু নাম্বার মানে গ্রামের অঞ্চলে অত্যন্ত ডিপেন্ডেবল একটা ব্র্যান্ড জয়া, এবং ডেভেলপমেন্টও সেইভাবে হয়েছে। জনসংখ্যার এবং পুষ্টি সবকিছু মিলিয়ে একটি সঠিকভাবে পরিকল্পিতভাবে এগিয়ে যাক এবং বাংলাদেশের জনসংখ্যা জনসম্পদে পরিণত হোক, সেটি আমরা প্রত্যাশা রাখি। এবং আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের এই আজকের আলোচনা অনুষ্ঠানে আসার জন্য। এবং প্রিয় দর্শক, বিশ্ব জনসংখ্যা দিবসে আমাদের সকলের প্রত্যাশা বাংলাদেশ এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন করুক এবং সামনের দিকে এগিয়ে যাক। বাংলাদেশ এগিয়ে যাক দুর্বার গতিতে এবং বাস্তবায়িত হোক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। সে প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান থেকে এখানে বিদায় নিচ্ছি।